ধরুন শনি সব কিছু কাজকর্ম ছেড়ে আপনার ক্ষতির জন্য পড়ে গেল। নমস্কার, নিউজ ইউএনআই আপনাদের স্বাগত জানাই। আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি হস্তরেখা কথা। আপনারা প্রতিবারই হয়তো বিভিন্ন রকমভাবে ভাবেন যে অ্যাস্ট্রোলজারের কাছে যাব, অ্যাস্ট্রোলজারের কাছে গেলে হয়তো এই পাথর পড়ো, এইটা করো, এই পুজো করো, আর এই পাথর পড়া বা এই পুজো করতে গেলেই তো বিশাল খরচা। অ্যাস্ট্রোলজার মানেই যাবো, মানে এটা যা তা করে একটা কিছু বলবে পাথর নিতে, মানে খরচার সেই লিস্ট বেড়েই চলা। সত্যি কি তাই? অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানেই কি খরচার লিস্ট তৈরি করা, নাহলে তিনিই আবার একটা জীবনের গুগল ম্যাপ তৈরি করে দেন? সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো জ্যোতিষবিদ রাজ ঋষি ডক্টর সৌভিক ঘোষের সঙ্গে। দেখুন, অনেক সময় অনেকে মনে করে থাকেন যে অ্যাস্ট্রোলজারের কাছে যাব না, অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই বোধহয় প্রচুর টাকা, এক্ষুনি বলবে পাথর পড়ো, এইটা করো, ওইটা করো, এই যজ্ঞ করো, এই যজ্ঞ করো, এই মাদুলি পড়ো, এই পাথর পড়ো, প্রচুর টাকা খরচা। তাহলে কি অ্যাস্ট্রোলজার সত্যি ভয়, নাকি অ্যাস্ট্রোলজার নাকি আগাম জীবনের রেখা একটা তৈরি করে দেয়? প্রথম কথা বুঝতে হবে, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। জ্যোতি কার জ্যোতি? সেই ব্রহ্মাণ্ড পরমেশ্বরের জ্যোতিকে একটা দিশা বা দিক দেওয়া। ভগবান কোনোদিনই ভয়ের জিনিস নয়, না ভগবানের সৃষ্টি বা এই প্রকৃতির সৃষ্টি কোনো জিনিসই ভয়ের। ইনফ্যাক্ট যদি এইভাবে দেখা যায় কি, আমি একটা ভার্জিন বিচ, সি বিচে দাঁড়িয়ে রয়েছি, যেখানে জনবসতি নেই, সেখানে সবসময় আমি শান্তি পাবো। একটা ঘন জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি, সেখানে সবসময় আমি শান্তি পাবো। আমাদের জীবনে অশান্তি দেয় আর্টিফিশিয়াল জিনিস, সম্পত্তি, গাড়ি, বাড়ি। এবং খুব মজার ব্যাপার কি, আজকের দিনে মানুষের যদি সমস্যা দেখেন, তাহলে গ্রহ নক্ষত্রের থেকেও বেশি আপনি একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে মেন্টাল ইলনেস, মানসিক সমস্যা। অনেক কিছু আছে, তবু থেকেও কিছু নেই। এর একটা বড় কারণ সেটা হচ্ছে আজকের দিনে স্পেশালি আমরা যারা শহরে থাকি বা শহরতলি জায়গাতে থাকি, সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের সঙ্গে আর্থিং শেষ হয়ে গেছে। আমাদের পায়ে লাস্ট কবে ন্যাচারাল মাটি লেগেছে, আমাদের শরীরের সঙ্গে আর্থিং হয়েছে, সেটা হয়তো আমাদের অনেক ভেবেচিন্তে বলতে হবে। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে প্রয়োগ বিজ্ঞান, অ্যাপ্লাইড সায়েন্স। একটা মানুষকে ভালো রাখার জন্যে কি প্রয়োজন আছে, কি দিশা আছে, কারণ প্রত্যেকটা মানুষ ইউনিক। আমার জন্যে যেটা চলবে আরেকজনের জন্য সেটা নাও চলতে পারে। একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে সেই দিশাটা দেখানো। খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি এই স্টেটে রয়েছি, যে স্টেটটাকে আমি আনডিজায়ার্ড স্টেট বলছি। আমি এই জায়গাতে থাকতে চাইছি না, আমি এই জায়গাটাতে আসতে চাইছি। মানে আমি আনডিজায়ার্ড স্টেট থেকে ডিজায়ার্ড স্টেটে যেতে চাইছি। কিন্তু অধিকাংশ লোক করে কি, অপেক্ষা করে, একদিন নিশ্চয়ই হবে, আমি এখানে পৌঁছবো। এবার অ্যাস্ট্রোলজির কাজটা কি? অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে গণনা করে এইটা বলা এবং তাকে বিশ্বাস জোগানো কি তুমি পারবে। এবং যখনই বিশ্বাস আসে তখন মানুষের মধ্যে প্যাশন আসে, আমার ওই জিনিসটা আমার হবে। কারণ আমি যদি বিশ্বাস না করি আমার হবে না বা হবে, নইলে জিনিসটা কোনোদিনই কার্যকর হবে না। এবার এটাকে ল অফ ম্যানিফেস্টেশনও বলতে পারেন আধুনিক ভাষায়। এবং অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে ওই বিশ্বাসটাকে তৈরি করা এবং ওই প্যাশনটাতে আগুন ধরানো, যাতে সেই লোকটা হার্ড ওয়ার্ক করে বা তার লক্ষ্যের দিকে এগিয়ে গিয়ে আনডিজায়ার্ড স্টেট থেকে ডিজায়ার্ড স্টেটে যাবে। এখানে ভয়টা কোথায় আছে? হ্যাঁ, প্রত্যেকটা প্রফেশনে আছে, শুধু অ্যাস্ট্রোলজি বললে ভুল কথা। প্রত্যেকটা প্রফেশনে, কোনো প্রফেশনকে আমি ছোট বড় করছি না, সব জায়গায় সৎ এবং ম্যানিপুলেটিভ লোক থাকে। এবার জেনারেলি যখন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তার মনে অনেক শঙ্কা। কারণ আমার এত বছরের ক্যারিয়ারে আমি আজ পর্যন্ত দেখিনি
কি কেউ আমার কাছে এসে বলছে কি স্যার কালকে আমি 5 কোটি টাকা লটারি পেয়েছি, একটু আমার দেখে বলে দেবেন আমার এই ফাটা ভাগ্যে 5 কোটি টাকা পেলাম কীভাবে। আজ পর্যন্ত কেউ আসেনি আমার কাছে। আমার কাছে যারাই এসছে তারা একটা নেগেটিভ স্টেট নিয়ে এসছে কি আমার এটা হওয়ার ছিল, হচ্ছে না, বা এটা হতে পারে কিন্তু হয়ে উঠছে না। ফলে এই জায়গাটাতে আলো দেখানোর কাজটাই একজন অ্যাস্ট্রোলজারের। এবার সত্যি কথা বলতে মানুষের ভুল আছে। মানুষের কীরকম ভুল আছে, এই যে আপনারা ট্রামে বাসে দেখেন 500 টাকায় বশীকরণ করে দিচ্ছি, ঠিক আছে, এর কাছে তো লোকে যাচ্ছে, তারপরে বলছে হচ্ছে না। আচ্ছা উল্টে একবার ভাবুন, আমি যদি বশীকরণ করতেই পারি তাহলে আমি আপনার থেকে 500 টাকা নিয়ে বশীকরণ কেন করব? আমি হয়তো সামনে সোনার দোকানের লোকটাকে বশীকরণ করে রাখবো, মালিককে যখনই বাড়ি যাবে আমাকে 10 গ্রামের একটা সোনার চেন দিয়ে যাবে। আমি ব্যাংকের ম্যানেজারকে বশীকরণ করে রাখবো, আমি মিনিস্টারদের বশীকরণ করে রাখবো, আমি আমার উপকারের জন্য যারা যারা লাগবে তাদের বশীকরণ করে রাখবো। আমি আপনার থেকে 500 টাকা নিয়ে বশীকরণ কেন করব? সব থেকে প্রথম জিনিস, 4খানা জিনিস আমাদের শাস্ত্র বলছে কোনো দিন হবে না। আমাদের শাস্ত্র পরিষ্কারভাবে বলছে কোনো দিন হবে না। প্রথম জিনিস হচ্ছে জোর করে কাউকে আপনি আপনার প্রতি ভালোবাসাতে পারবেন না। দ্বিতীয় শাস্ত্র বলছে জোর করে কাউকে সৎ বানাতে পারবেন না। কোটি টাকা খরচা করে ফেলুন, ডাজন্ট ম্যাটার। তৃতীয় জিনিস বলছে কোনো নেশাখোরকে জোর করে নেশা ছাড়াতে পারবেন না। এখানে নেশাখোর বলতে শুধুমাত্র কিছু দ্রব্য সেবন ভাববেন না, মোবাইলটাও 16 ঘন্টা দেখাটাও নেশা, বা এমন একটা কিছু করে যাচ্ছেন যেটা আপনার জন্য ভালো নয়, সেটাও নেশা। এবং এটা কিন্তু শাস্ত্র বলছে, শাস্ত্র বলছে কি কঠিন পরিশ্রম ছাড়া সাকসেস পাওয়া সম্ভব নয়। এই যে ধরুন আপনি বললেন যে কঠিন পরিশ্রম ছাড়া কোনোভাবেই সাকসেস আসে না, কিন্তু অ্যাস্ট্রোলজি তো রেখাটা বলে দেয়, মানে অর্থাৎ কোন পথে কোন ন্যাচারালি অ্যাস্ট্রোলজি ইজ লাইক আ গুগল ম্যাপ। এই রাস্তা দিয়ে গেলে তুমি সহজে পৌঁছবে। ধরো তুমি টালিগঞ্জ থেকে শ্যামবাজারে আসছো, তুমি বিভিন্নভাবে আসতে পারো, তুমি উবের নিতে পারো, তুমি পাবলিক ট্রান্সপোর্ট নিতে পারো, তুমি ট্যাক্সি নিতে পারো, তুমি বাসে করে আসতে পারো, তুমি হেঁটে আসতে পারো, তুমি সাইকেল চালিয়ে আসতে পারো, তুমি গাড়ি চালিয়ে আসতে পারো। কিন্তু সব থেকে শর্টেস্ট রুট হবে তুমি যদি এটা মেট্রো ধরো। তাহলে টালিগঞ্জ থেকে শ্যামবাজারে সব থেকে কম খরচায় কম টাইমে তুমি পৌঁছে যাবে। দিস ইজ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি এও বলছে ইত পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, অর্থাৎ যা তুমি বাইরে দেখছো তাই তোমার ভেতরে আছে। বাইরে ভেতরে কি আমরা গুলিয়ে ফেলি, সব থেকে মেন প্রবলেম হচ্ছে আমরা গুলিয়ে ফেলি এই ভেবে কি এই যে 9টা গ্রহ আমাকে জীবন অতি দুর্বিষহ করে দিচ্ছে। একটা জিনিস একটু ভেবে দেখার ব্যাপার আছে, ধরুন শনি সব কিছু কাজকর্ম ছেড়ে আপনার ক্ষতির জন্যে পড়ে গেল, তাহলে তো আপনি মহাপুরুষ হয়ে গেলেন। একটা অত বড় এনার্জি, তার অন্য কোনো কাজ নেই, শুধু আপনার ক্ষতির জন্যে সাধনে বসে পড়েছে। দিস ইজ নট লাইক দিস। কী হয়, এই যে 9টা গ্রহ অ্যাকচুয়ালি 9টা এনার্জি। এই 9টা এনার্জি আমাদের ভেতরেই আছে। সূর্য আমাদের আত্মা, সোল। চন্দ্র আমাদের মন। আপনি মঙ্গল হচ্ছে আমাদের ডিজায়ার, আমাদের ইচ্ছা শক্তি। রাহু হচ্ছে আমাদের ডিটারমিনেশন, আমি করব, আমার চাই, এটা না থাকলেও তো জীবন চলবে না। বুধ আমাদের ইন্টালেক্ট, বুদ্ধি। শুক্র ভোগ, খুব ইম্পর্ট্যান্ট। ভোগ শেষ না হলে যোগ আসে না, ভোগ ছাড়াই যোগ আসে না। কোনো যোগ, আপনি ভোগী নন, আপনি ভোগ করেননি, আপনি কোনো যোগ পাবেন না। কেতু স্পিরিচুয়ালিজম। আপনি শনির ক্ষেত্রে যদি আসেন, শনি হচ্ছে ব্রেকিং সিস্টেম। আজকে আপনি একটা ফেরারি গাড়ি চালাচ্ছেন, সেকেন্ডে 250 কিলোমিটার উঠে যাচ্ছে, কিন্তু সেই গাড়িটায় ব্রেকস নেই, আপনাকে বিপদে ফেলবেই। বৃহস্পতি উইজডম, বৃদ্ধি কারক, বৃদ্ধি।
ফলে এইভাবে 9টা এনার্জি আমাদের ভেতরে কাজ করে, এবং ভেতরের সাথে বাইরের এনার্জি যখন ইজি হয়, ইন্টারঅ্যাকশন, কমিউনিকেশন খুব ইজিলি কাজ করে। যখন ভেতরের এনার্জির সঙ্গে বাইরের এনার্জির কানেকশন ভালো হয় না, তখনই আমাদের গন্ডগোল হয়। আচ্ছা, আপনাকে একটু থামালাম। আপনি যে বিষয়টা বললেন যে বাইরের সঙ্গে ভেতরের এই যে কানেকশনটা, মানে ধরুন এখন যে সময়টা যাচ্ছে, এখন এটা মঙ্গলের বছর, এবং এখানে চেঞ্জেস হয়েছে বৃহস্পতি হয়েছে, রাহু হয়েছে, শনি হয়েছে। এই যে চেঞ্জেস গুলোকে কি আপনি বোঝাতে চাইছেন? হ্যাঁ, এটা তো ইম্প্যাক্ট। আমরা রাহু, শনি, মঙ্গল, বৃহস্পতি সব কিছু ধরছি। আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি? মাদার আর্থ। ওই জন্যই তো প্রথম কথাটা আমি বললাম, আর্থিং নেই। মাদার আর্থে যখন একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে, আমার ডাইরেক্ট হচ্ছে না, মাদার আর্থে ইম্প্যাক্ট করছে, অর্থাৎ আমাদের পৃথিবীর ওপরে ইম্প্যাক্ট করছে, ম্যাগনেটিক ফিল্ডে ইম্প্যাক্ট করছে। আর আমাদের শরীরের আশেপাশেও একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, যেটাকে অরা বলা হয়। এই অরাটা কোনো ক্ষেত্রে স্ট্রং, কোনো ক্ষেত্রে উইক যদি হয়, এইখানেই ইম্প্যাক্টটা আসে। এই যে আপনারা অ্যাস্ট্রোলজিতে শোনেন না, ভাব, আমার এই দশা চলছে, ওই দশা চলছে, আমার শনির সঙ্গে বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে। হোয়াট ইজ দশা? দশা হচ্ছে আপনার মনের দশা। আপনার মন, আপনার ফিলিংস সেই সময় কীরকম কাজ করবে, তার উপরে নির্ভর করবে আপনি কীরকম কাজ করবেন আর কি রেজাল্ট পাবেন। খুব সিম্পল জিনিস। অ্যাস্ট্রোলজি খুব এই ব্যাপারে পরিষ্কার করে বলেছে, আপনি রোজ 5 টাকা করে জমালে 30 দিনে 150 টাকা পাবেন। মানে ধরুন আপনাকে একটু আমি জিনিসটা জিজ্ঞাসা করি, ধরুন কারণ কেতুর দশা চলছে, আর ধরুন অন্তর্দশা চলছে বৃহস্পতি, তাহলে সে কিভাবে তার বিষয়টা হবে? তার কেতুর দশা চলা মানে এগুলো কিছু কিছু স্ট্র্যান্ডস দেওয়া আছে, বা কিছু কিছু সূত্রর ওপরে নির্ভর করে, একটা জেনারেলাইজ সূত্র এরকম হতে পারে। কেতুর দশা চলা মানে, কেতু কি? হেডলেস, তার মাথা নেই। কেতু ইজ হাইলি স্পিরিচুয়াল। কেতু ইজ আনফরসিন ইভেন্টস। তার মানে যাই লোকটার কেতুর দশা চলছে, যে লোকটার কেতুর দশা চলছে, এই 3টে জিনিস তার জীবনে প্রাধান্য পাবে সেই সময়। আর কেতু চুল, অনেক ক্ষেত্রে জাতক জাতিকারা কমপ্লেন করেন কেতুর দশাতে তার চুল পড়ছে। যখন কেতুর দশা আপনি বলছেন, একটা জিনিস আপনাকে বলছি, আমাদের এই যে মুখ, এটাও কিন্তু সামুদ্রিক শাস্ত্রের মধ্যেই পড়ে। আপনার মুখে কিন্তু 9টা গ্রহ আছে। যেমন আমাদের এই যে চিন, এইখানটা হচ্ছে শনির অবস্থান। আমাদের যে গালে হচ্ছে শুক্রের অবস্থান। আর এই যে দাড়ি বা চুল, এটা কিন্তু কেতু। ফলে যারা দাড়ি রাখছেন পুরুষেরা, তারা যদি প্রপারলি ট্রিমড রাখেন, তাহলে শনি, শুক্র এবং কেতু কন্ট্রোল থাকছে, তাকে যোগ দিচ্ছে। এবার আপনি কাউকে ফলো করছেন যে মেন্টালি ডিস্টার্ব বা মনে করুন খুব খারাপ সময় দিয়ে যাচ্ছে, ইনস্ট্যান্টলি দেখবেন দাড়ি রাখলে সে দাড়ি ভালো করে ট্রিম করে বা ফ্রেম করে রাখবে না, ন্যাচারালি সেই জিনিসটা তার মাথায় আসবে না। যেটা খুবই রিলেটেড জিনিস, আপনি তাকে দেখে বলে দেবেন কি এর দুঃসময় বা টাইম ইজ চ্যালেঞ্জিং। যেমন আরেকখানে জিনিস হচ্ছে হাতের নখ, পায়ের নখ বা পায়ের চেটো, তার ফাটা থাকবে, নোংরা থাকবে। হাউ কাম? কি সে 100% কেয়ার করছে না, নিজের হাইজিন বা নিজেকে কেয়ার করছে না বলেই তার এই ধরনের অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার আরেকটা বিষয় আপনি একটু নজর রাখি, যে আপনি যে বললেন যে হাতের রেখা আগাম একটা গুগল ম্যাপ, ঠিক আছে? কারণ এরকম অনেকে বলে যে আমি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলাম বেশ মাস কয়েক আগে, মানে ধরুন 3 মাস আগে আমি অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে এসেছি। অ্যাস্ট্রোলজার কোনো মতেই বলেননি যে আমার এখন মৃত্যু যোগ রয়েছে। ধরুন তার আত্মীয় স্বজনদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে যে অ্যাস্ট্রোলজারের কাছে তিনি গিয়েছিলেন 3 মাস আগে, এবং অ্যাস্ট্রোলজার কোনো মতেই তার মৃত্যু যোগ আছে এরকম খবর কোনো মতেই দেয়নি। কিন্তু হঠাৎ করে 3 মাস পরে তার মৃত্যুর খবর এসেছে, এবং সেটা অ্যাক্সিডেন্ট হোক বা যেভাবে হার্ট অ্যাটাক হোক, সে মৃত্যু হয়েছে। এটা কি পসিবল হয়? জন্ম, মৃত্যু, বিবাহ পসিবিলিটি বলা যায়, কিন্তু ওইভাবে প্রেডিকশন হয়তো আগে হতো, সেই সূত্র আমাদের কাছে নেই। সবথেকে বড় জিনিস হচ্ছে
ভয় একটা এনার্জি। যদি আপনি সাইকোলজিতে দেখেন, যে জিনিসটাকে নিয়ে আপনি সর্বোচ্চ ভয় পাবেন, সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা আপনার জীবনে বেড়ে যাবে। এখানে কি একটা গল্প বলতে পারি আপনাকে? অবশ্যই অবশ্যই অবশ্যই, বুঝতে সুবিধা হবে দর্শকদের। হ্যাঁ, একটা শহরে, খুব সুন্দর শহর, প্রত্যেকটা মানুষ সেই শহরে প্রত্যেকের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে থাকে, কোনো অভাব নেই, চুরিচামারি নেই, কোনো দুষ্টুমি নেই, কিচ্ছু নেই। এবং সেই শহরের বাইরে একজন যোগী মহারাজ প্রত্যেক দিন জপ সাধনা ধ্যান করেন, এবং ন্যাচারালি শহরের মানুষরা যখন সুবিধা অসুবিধাতে ওনার কাছে গিয়ে সমাধান নেন। একদিন সেই যোগী বসে আছেন এবং দেখছেন একটা কালো মেঘ সেই শহরের দিকে এগিয়ে আসছে। তা ওনার ত্রিকাল দৃষ্টি দিয়ে উনি বুঝলেন এটা মৃত্যুদূত এগিয়ে আসছে শহরের উপরে। তো যেহেতু যোগী মহারাজ ওই শহরের বাইরে থাকতেন, উনি ওই মৃত্যুদূতকে থামালেন, বলে কি করতে যাচ্ছ? বলে আমার কাছে এরকম ফরমান আছে, এই শহর থেকে 10,000 মানুষকে আমাকে মারতেই হবে, এটা ওপরওয়ালার আর কি একটা অর্ডার। বললাম না, আমি তো তোমাকে অ্যালাউ করতে পারি না, কারণ এরা প্রত্যেকে আমার কাছে যায়, এরা ভালো লোক, কর্ম ভালো এদের, আমি তো তোমাদের অ্যালাউ করবো না। বলে না স্যার, এখানে এইভাবে আটকাবেন না, কারণ আমাকে তো অফিসিয়াল কাজ করতে হচ্ছে, আপনিও বুঝুন। বলে না, তাহলে এত লোক মরতে দেবো না। তো অনেক বার্গেন টার্গেন হয়ে যাওয়ার পরে সেই মৃত্যুদূত যোগীকে কথা দিল কি আমি ঠিক আছে 7,000-এর বেশি লোক মারবো না। তাও যোগী একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিল কি ভাই, যারা বৃদ্ধ আর কিছু করতে পারবে না, লাইফ প্রায় শেষের দিকে, তুমি তাদের মেরো। মানে হ্যাঁ স্যার, আমি তাই করব, আমার বেশি কাজ করার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই, পৃথিবীতে কেউ বেশি কাজ করতে চায়ও না। এবার মৃত্যুদূত সেই শহরে ঢুকলো। যোগী এবার খবর পাচ্ছে 1,000 লোক মরে আছে, প্রত্যেক দিন 1,000 লোক মরছে। যোগী এদিকে রেগে যাচ্ছে কি আমার সঙ্গে একটা বিট্রায়াল করলো, আমার মতন মহাযোগীকে এত বড় মিথ্যা কথা বলে চলে গেল। 7 দিন বাদে দেখা গেল সেই শহরে অন্তত 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লোক মারা গেছে। এই পাশে যোগী ফায়ার, তাহলে তোর ক্যারিয়ার আজকে শেষ করব, তুই ফের। যখন মৃত্যুদূত ফিরছে আবার ধরেছে, নামিয়েছে। তুই এত বড় বদমাইশ, তুই আমার মতন লোককে মিথ্যে কথা বললি, তুই বলে গেলি 7,000 লোক মারবি আর মারলি 2 লক্ষ লোক। মৃত্যুদূত কাঁচু মাচু, মুখে তার অবাক ভাব। সে বলছে স্যার আমি নিজেও বুঝতে পারছি না। বলে কী বুঝতে পারছি না? তুই মেরেছিস, তুই বুঝতে পারছিস না? বলে বিশ্বাস করুন, আমি 7,000 লোককেই মেরেছি, বাকি লোক ভয়ে মরে গেছে। দিস হ্যাপেন্স এভরি টাইম। মৃত্যু, যদি মৃত্যু নিয়ে কথা বলি, ডেফিনেটলি ইটস দ্য আলটিমেট ট্রুথ, আলটিমেট ট্রুথ। কিন্তু আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি যারা মৃত্যু নিয়ে বেশি কনসার্ন থাকেন, খুব বিউটিফুল এক্সাম্পল হচ্ছে মাইকেল জ্যাকসন। বেশি কনসার্ন থাকেন তারা কিন্তু কোথাও ম্যানিফেস্ট করে দিচ্ছে। শরীর বা সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন মৃত্যুটাকে কামনা করতে শুরু করছে। যে কোনো ইমোশনাল পেন ইজ ইকুইভ্যালেন্ট টু ফিজিক্যাল পেন, এটা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বলছে। যে কোনো ইমোশনাল পেন একদম ফিজিক্যাল পেনের মতন ব্যথা দেয়। এর ফলে এটা অ্যাস্ট্রোলজারের দোষ বা প্রেডিকশনের দোষ বলবো না, এইখানে মানুষটি বড্ড বেশি মৃত্যু নিয়ে আতঙ্কিত ছিল। এই যেমন ধরুন রাহুর সময় বলে ভাই একটু সাবধানে চলাফেরা কর, অ্যাক্সিডেন্ট যোগ হতে পারে রাহু মঙ্গলে। হোয়াট হ্যাপেন্স? অ্যাক্সিডেন্টটা হয় কীভাবে? রাহু এসে পেছন থেকে ঠেলে দেয় না, সেই সময় সেই লোকটার কনশাস ব্রেন, স্টেট অফ মাইন্ড একটু পাজল থাকে, রাস্তা পেরোচ্ছে দেখছে না,
ট্রেন লাইন পেরোচ্ছে হয়তো মোবাইল দেখতে দেখতে, ট্রেন থেকে নামছে চলন্ত ট্রেন থেকে নেমে পড়লো। দিস আর দ্য অ্যাক্সিডেন্টাল ফ্যাক্টর। রাহু মঙ্গলে অগ্নিকারক অসুবিধা হয়, মানে আগুনের থেকে প্রবলেম হয়। কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হতো আগেকার দিনে বা এখনও হয়, গ্যাসটা জ্বালালো বন্ধ করতে ভুলে গেল, গ্যাসের নবটা অন করলো নেভাতে ভুলে গেল, গ্যাস ছড়িয়ে রইল, তুমি দেশলাই জ্বালালে, একটা অ্যাক্সিডেন্ট হলো, বাস্ট আউট হলো, আরে রাহু মঙ্গল করে দিয়েছে। ইট ইজ অলওয়েজ স্টেট অফ মাইন্ড, ইট ইজ অলওয়েজ স্টেট অফ মাইন্ড। যে কোনো মানুষকে তার সেই স্টেট অফ মাইন্ড থেকে পাল্টে দিলে, যেটা নিয়ে খুব বেশি কনসার্ন আছে, পাল্টে দিলে ডেফিনেটলি রেজাল্ট পেতে শুরু করে। যেমন ধরো আমরা, এটা খুব জেনারেল ব্যাপার, অন্যের সমস্যায় দারুণ দারুণ সাজেশান দিই, আর সেই সাজেশান শুনে তারা উপকৃত হয়ে যায়। হয়তো এটা সবার ক্ষেত্রে সমানভাবে হয়, কিন্তু সেই সাজেশানটা নিজের জীবনে আমি অ্যাপ্লাই করতে পারি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন আমি অন্যকে জ্ঞান দিচ্ছি তখন আমার এমপ্যাথেটিক নেচার, ওর শুনলে শুনবে, না শুনলে না শুনবে, ধরলে হবে, না হলে না হবে। কিন্তু আমার যখন হয়ে যাচ্ছে সেটা তখন আমার সমস্যা, সিম্প্যাথি চলে আসছে। এই কারণে একজন ভালো সার্জন নিজের পরিবারের লোককে এর ওপর সার্জারি করতে পারে না। আমি আমার ছেলের চার্ট দেখতে পারি না, কারণ আমি বায়াসড হয়ে যাই। তখন সবথেকে মজার জিনিস অ্যাস্ট্রোলজি, দেখুন অ্যাস্ট্রোলজি ইজ আ ফান, অ্যান্ড আপনি যদি সেটাকে প্রপারলি জীবনে অ্যাপ্লাই করেন আপনি উপকার ছাড়া অপকার পাবেন। যেমন মনে করুন একটা, ধরুন কালী পুজোর ভাসান যাচ্ছে, একটা মদ্যপ ক্লাবের কালী পুজোর ভাসান, ডিজে চলছে, লোকে নাচানাচি করছে, বোম ফাটাচ্ছে, এবং সেই ভাসানের মধ্যেখানে আপনি পড়ে গেছেন। আপনি ডেফিনেটলি এনজয় করবেন না, ইনসিকিউর ফিল করবেন, এবং আপনি কতক্ষণে ওখান থেকে বেঁচে পালাবেন সেটাই আপনি চিন্তা করতে থাকবেন। কিন্তু এই ভাসানটাই আপনি ধরুন 5 তলা বালির ওপর থেকে দেখছেন, তখন কিন্তু আপনি এনজয় করবেন। তার একটাই কারণ, সমস্যার ভেতরে দাঁড়িয়ে সমস্যার সমাধান করা যায় না। অ্যাস্ট্রোলজারের কাজ, ভালো অ্যাস্ট্রোলজারের কাজ, ডেফিনেটলি আমি বলবো শিক্ষিত যারা সত্যি খাটছেন, খেটেছেন এবং অভিজ্ঞ, তাদের একটাই কাজ, আপনাকে পারসেপশনটা পাল্টে দেওয়া। আপনার যে মুহূর্তে পারসেপশনটা পাল্টে যাবে, আপনি যে মুহূর্তে আপনার জীবনটাকে একটু অন্যভাবে দেখবার চিন্তা ভাবনা বা ক্ষমতা রাখবেন, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। একটা পাথর পড়ে যদি ভাগ্য ফেরানো যেত, আমি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস, একটা পাথর পড়ে যদি ভাগ্য ফেরানো যেত, তাহলে সবথেকে ভালো পাথর, খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরুন পান্নার কথা যদি বলি, পান্না এমারাল্ড তো কলম্বিয়ান, তো পান্নার কাজ কি বুদ্ধিকারক, তাই তো? তা কলম্বিয়ার প্রত্যেকটা লোক তো বুদ্ধিমান হওয়া উচিত ছিল। প্রবাল মঙ্গলের কারক, ভালো প্রবাল ইটালিতে পাওয়া যায়, তাহলে ইটালির তো সব থেকে বড় সৈন্যদল থাকা উচিত ছিল। বার্মিজ রুবি সূর্যের কারক পাথর, তাহলে তো বার্মা এই পৃথিবীটাকে শাসন করা উচিত ছিল, কারণ ওখানকার লোকেদের তো সেম ইম্প্যাক্ট থাকা উচিত ছিল। এরমভাবে হয় না, জাস্ট ওইটা একটা ব্যাটারির মতন। আমাদের জীবনটা কীরকম জানেন? আমাদের জীবনটা মোবাইল ফোনের মতন। আপনার কাছে 1.5 লক্ষ টাকার ফোন থাকুক কি 10,000 টাকার ফোন থাকুক, চার্জ যদি না থাকে এর কোনো ভ্যালু নেই। ধরুন আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, আপনি যে বিষয়গুলো বললেন পাথর এবং এগুলো চার্জের মতোই এক প্রকার কাজ করে, আপনি বুঝলেন। ধরুন একবার পয়েন্টে আসি যে অনেক সময় অনেকের হাতের রেখায় দেখা যায় আঙুলে এক্সট্রা দাগ। এই এক্সট্রা দাগ মানে আমরা তো সবাই জানি 4টে করে গাঁট থাকে, সেখানে দেখা যাচ্ছে 5টা গাঁট। এর কারণ কেন হয়? দেখুন, আপনি এটা নিশ্চয়ই শুনে থাকবেন, এক্সেপশন প্রুভস দ্য রুল। শুনে থাকবেন তো, আমরা এটা সায়েন্সে বহুবার পড়েছি, এক্সেপশন প্রুভস দ্য রুল। অনেক সময় আমাদের যে আঙুলের বা আমাদের হাতে যে রেখাগুলো তৈরি হয়, মেজরলি যেগুলো মেজর রেখা, সেই মেজর রেখাগুলো কিছুটা
কনশাস মাইন্ড কিছুটা সাবকনশাস মাইন্ড যেভাবে তৈরি হচ্ছে সেইভাবে তৈরি হয়, এবং সেটা তৈরি হয় মাতৃগর্ভে। এবং এইটা কিন্তু পাস্ট লাইফ থেকে কিছু জিনিস নিয়ে আসাও হয়। যেমন মনে করুন একটা রিয়ালিটি শোতে দেখছেন 2.5 বছরের বাচ্চা দারুণ তবলা বাজাচ্ছে, দুর্ধর্ষ তবলা বাজাচ্ছে, মানে প্রত্যেকটা তাল সঠিক। আমাকে একটা সিম্পল জিনিস বলুন, কি 2.5 বছরের বাচ্চা কবে শিখলো? কে ওকে রেওয়াজ দেওয়ালো? কে ওকে এই তাল জ্ঞান দেওয়ালো? একটা 2.5 বছরের বাচ্চা, যেখানে কথা সে ভালো করে বলতে পারছে না, হাত চলছে তার একদম ওস্তাদের মতন। এটা পাস্ট লাইফ। এই পাস্ট লাইফের যে বেনিফিটস সেগুলো আপনাকে এই লাইফে দিয়েছে, ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তো তার উপরে কিছু কিছু ডিপেন্ড করে, কিছু কিছু ডিপেন্ড করে কি আপনার হাতের রেখা কীরকমভাবে হবে। এবং আপনার হাতের রেখা দেখলে এই যে অ্যাস্ট্রোলজার আপনাকে দেখে প্রেডিক্ট করে দেয় হাউ ইট ইজ পসিবল, হাউ ইট ইজ পসিবল। তার কি কোনো এক্সট্রা পাওয়ার আছে? না, উনি অবজারভেশনে এক্সপার্ট। কিছু রেখা আপনার চরিত্র বা আপনি কি প্যাটার্নে চিন্তা করেন বা আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার মাইন্ড কিরমভাবে চিন্তা করে সেটা বলে দিতে পারে। যেমন হ্যাঁ, ধরুন কারোর আঙুল ধরে যদি প্রথম থেকে বোঝা যায়, কারোর বুদ্ধাঙ্গি আঙুলে যদি এক্সট্রা দাগ থাকে বা তার পাশের আঙুলে বা ধরুন মধ্যমাতে যদি এক্সট্রা দাগ থাকে, তাহলে কি এফেক্ট পড়তে পারে যদি একটু বলেন। দেখুন, এইটা যদি সামুদ্রিক শাস্ত্র ধরে আমি কথা বলি, একটা দাগ মানে কি? একটা দাগ হচ্ছে একটা বাইনারি ল্যাঙ্গুয়েজের মতন। সেটা একটা কিছু, আমি একটা ইন জেনারেল বলছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। একটা দাগ মানে বাইনারি ল্যাঙ্গুয়েজের মতন। আমরা যখন কাউকে একটা চিঠি লিখছি, এরকম আমরা করি তো, কি অমুক জায়গাটাতে লাইন টেনে দিলাম, কেন? হাইলাইট। এক্সেস দাগ মানে হচ্ছে হাইলাইট, ঠিক আছে? এবার মনে করো আমাদের এই যে করগুলো আছে, এগুলো প্রত্যেকটা রাশিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? দেখো 3টে করে জায়গা আছে তো, 4টে আঙুল 12টা রাশিকে রিপ্রেজেন্ট করে। স্পেশালি যে রাশিতে দাগ আছে, তুমি ভেবো না ওটা এক্সট্রা দাগ আছে, যে রাশিতে দাগ আছে সেই রাশির ওপরে কিছু না কিছু ইম্প্যাক্ট আছে, ভালো খারাপ, দ্যাট চার্ট উইল টেল। ইন জেনারেল সেই রাশির ওপরে কিছু না কিছু ইম্প্যাক্ট আছে। সেই রাশির ওপরে হয়তো তোমাকে আরও বেশি কাজ করতে হবে, বা ওই রাশিগুলো তোমার লাইফ সাপোর্ট সিস্টেমের কাজ করবে, তোমাকে ওই দিকে কনসেন্ট্রেট করতে হবে। বুঝতে পেরেছ? দিস ইজ দ্য সিম্পল ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং সামুদ্রিক শাস্ত্র। আর হাতের রেখা, সত্যি কথা বলতে আমি যতটুকুন পড়াশোনা করেছি, আমি যতটুকুন জানি, হাতের রেখা কিন্তু পাল্টাতে থাকে। এটা সবাই শুনেছেন আপনারা। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে জেনারেলি ওই আশ্রমে গিয়ে হাত দেখানো, গুরুদেবের কাছে গিয়ে হাত দেখানো, এইসব জিনিসগুলো থাকতো। প্রসেস বলছে আপনি আগের দিন চলে যেতেন সেই আশ্রমে, গিয়ে সে রাত্রি থেকে আপনি সকালবেলা আপনি গুরুদেবের সামনে হাত বাড়িয়ে আপনার গণনা করতেন বা প্রেডিকশান নিতেন। এখন কি হয় না, সারা দিন পরে, আমরাও প্রফেশনাল হয়ে গেছি, সারা দিন পরে ওইভাবে সময় বার করে তো আশ্রমে গিয়ে হাত দেখানো সম্ভব হয় না। আমারও কোনো আশ্রম নেই। হাউ ক্যান দেন আই উইল অ্যাসিস্ট মাই ক্লায়েন্টস। কী হয়, হাতের রেখা, কিছু মেজর রেখা এক থেকে সূক্ষ্ম রেখা পাল্টাতে থাকে। খুব ভালো এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি, একদম হাতে নাতে আপনারা বুঝে যাবেন। সেটা হচ্ছে রাত্রে যখন ঘুমোতে যাবেন, আপনি নিজের হাতের একটা ছবি তুলুন, এবং পরের দিন সকালবেলা পরিমাপ মতন ঘুমিয়ে যখন উঠবেন, ফার্স্ট কাজ করবেন নিজের হাতের ছবি তুলুন। দেখবেন দুটো হাতের সিমিলারিটি নেই। সকালবেলা দেখবেন অনেক রেখা স্পষ্ট, অনেক জায়গা অনেকটা উঁচু লাগছে, অনেক জায়গা মানে একদম পুরুষ্ঠ লাগছে, অনেক জায়গায় লালচে ভাব বেশি, অনেক জায়গায় কালচে ভাব বেশি, যেটা সারাদিনে আস্তে আস্তে হালকা হতে থাকে। খুব সিম্পল এক্সাম্পল, সেটা হচ্ছে
কীরমভাবে রেখা পাল্টায় আপনাকে আমি বলছি। আপনি ধরে নিন খুব শান্ত ভদ্র, খুব সাধারণ শান্ত মানুষ একজন, ভেরি পিসফুল, ভেরি পিসফুল। এবার আপনি রাস্তা দিয়ে আসছেন, কারোর সঙ্গে তুলকালাম ঝগড়া হলো, বিনা কারণে আপনার ওপরে হাবি হয়ে আপনাকে ইরিটেট করে একটা বিশাল বাজে রকম ঝামেলা ঝগড়া হলো। সঙ্গে সঙ্গে এই যে আপনার স্টেট অফ মাইন্ডটা পাল্টে গেল না, দুটো রেখার উপরে ইম্প্যাক্ট পড়ে গেল, বা দুটো রিজনের উপরে ইম্প্যাক্ট পড়ে গেল। একটা হচ্ছে মঙ্গল, আপনার রাগ এসছে, একটা হচ্ছে রাহু, কারণ আপনি কুবাক্য বলেছেন বা আপনি রাগকে চেপেছেন। আপনার মধ্যে সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে গেল আপনার হাতে। এবার আপনি এলেন আমার কাছে, তখন তো আপনার হাতটা আমি যখন দেখছি, দুটো জিনিস তো স্পষ্ট হয়ে রয়েছে। আপনি আমায় কিছু বলেননি কি আমার সঙ্গে আসার আগে ঝগড়া হয়েছে। আমি যদি সেই সময় কমেন্ট করি বা প্রেডিক্ট করি কি আপনি তো মশাই ভীষণ রাগী মানুষ, ছট করে আপনার মাথা গরম হয়ে যায়, তাহলে আমি কি ভুল হলাম? আপনি তো তাই করে এসছেন। তো সব কিছু জিনিসের মধ্যে একটা ব্যালেন্স আছে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। যেমন মনে করুন আমাদের অ্যাস্ট্রোলজিতে এই নিয়মটা একটা সময় পর্যন্ত মেনে চলা হতো, রমল শাস্ত্রে খুব ভালোভাবে মেনে চলা হয়, এখনও মেনে চলা হয়। মনে করুন আপনি একদিন খুব অফ মুডে আছেন, হতেই পারে মানুষ, আমিও একদিন অফ মুড থাকতে পারি, আমিও একদিন দুঃখী থাকতে পারি, রেগে থাকতে পারি। আমার তখন সেই মুহূর্তে কোনো প্রেডিকশন করা উচিত না। ধরুন ভয়ঙ্কর ঝড় চলছে বাইরে, তুমুল বৃষ্টি চলছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, ভূমিকম্প, সেই সময় প্রেডিকশন করা উচিত না। কেন করা উচিত না? কারণটা হচ্ছে আমি যখন উইক থাকছি বা প্রকৃতি যখন রুষ্ট থাকছে, এই যে ট্রান্সমিশন অফ এনার্জি অ্যান্ড ডিকোডিং অফ এনার্জি, ডিকোডিং অফ এনার্জিটা তখন ভুল হচ্ছে বা ভুল হবে। আমি হয়তো বাংলায় বলছি, আপনারা বাংলায় শুনছেন, আপনারা বাংলায় বুঝছেন, কিন্তু বাংলা বলা আর বাংলা শোনার মধ্যিখানে আমি যে কথাটা বলছি সেটা কিন্তু বাইনারি ল্যাঙ্গুয়েজে যাচ্ছে, সেইটা আপনি আপনার মতন ডিকোডিং করে শুনছেন। এটাই অ্যাস্ট্রোলজির প্রধান জিনিস, সূত্র টু সূত্র মেলানো। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে সকালবেলা উঠে হাতের দিকে তাকালে বা রাত্রিবেলা ঘুমের সময় আগে হাতের দিকে তাকালে চেঞ্জেস দেখা যায়, এবং আপনি একটা কোডও ইউজ করলেন যে হাতের মধ্যে লালচে ভাব বা কালচে ভাব। এই লালচে ভাব বা কালচে ভাব কি কিছু একটা ডিটোন করে? ডেফিনেটলি ডিটোন করে। এটা বুঝতে গেলে তোমাকে একটা জিনিস, সিম্পল প্রিন্সিপাল বুঝতে হবে। সাঁতার যারা আমরা শিখেছি বা সাঁতার আমরা যারা কাটি, আমরা একটা জিনিস জানি, আর্কিমিডিস প্রিন্সিপাল, তাই তো? আমরা সাঁতারে যখনই ডুবতে চাইব আমাদের ওপর দিকে ভাসিয়ে দেবে, তাই তো? আর যখন ভাসতে যাইব তখন ডুবিয়ে দেবে। অদ্ভুত ব্যাপার, ঠিক উল্টোটা হচ্ছে তো, ঠিক আছে? মানে আমি যখন ভাসছি তখন আমি যদি ধরে নাও এটা পজিটিভ স্টেট, যখন ডুবছি ওটা নেগেটিভ স্টেট। আমি যখন ভাসছি মানে কি আমি আবার গিয়ে নিঃশ্বাস নেব, আমার লাইফ আবার পাবো পজিটিভ স্টেট। আবার যখন আমি ডুবছি নেগেটিভ স্টেট, কারণ আমি যত ডুবছি তত আমি ওখানে নিঃশ্বাস নিতে পারবো না, আমি কোথাও বুঝতে পারছি আমার গেল। এটা ব্লাড পাম্প। লাল হয়ে যাওয়া মানে ইউ আর ফুল অফ এনার্জি, ইউর অপটিমিজম ইজ হাই। আর ফ্যাকাশে হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া মানে ইটস এ লো এনার্জি। সেই ব্যাপারটায় অপটিমিজম নেই, নেগেটিভিটি বেশি আছে। ফলে যার হাত খুব লাল, পিঙ্কিশ, সে অপটিমিস্টিক মানুষ, সে অ্যাপ্রোচই তার অপটিমিস্টিক থাকবে। যার হাত ফ্যাকাশে, সাদা, কালচে, সে তার মধ্যে সে শুরু করবে না দিয়ে। এই জন্যে জাপানি একটা টেকনিক আছে, এটা আপনারা দর্শকরা এভরিডে প্র্যাকটিস করলে উপকারও পাবেন। খুব সিম্পল টেকনিক, বলে আপনি 10 মিনিট হাততালি দিন, ইট উইল ডু নাথিং বাট ইট উইল অ্যাক্টিভেট। কারণ আমাদের পুরো শরীরের
যে ভেন্সগুলো আছে আমাদের হাতের চেটো এবং পায়ের তলায় কিন্তু আছে, ফলে এইখানে টিপলে আপনি হার্টের সঙ্গে ডাইরেক্টলি কানেক্ট করতে পারবেন। দিস ইজ সায়েন্স আই এম টকিং অ্যাবাউট। আকুপ্রেশার বা আপনার যে থেরাপিসগুলো আছে সেগুলো এই বেসিসেই কাজ করে, এই বেসিসেই কাজ করে। কেন এটা বৃহস্পতির পর্বত? কেন এটা বৃহস্পতির পর্বত? কারণ এই জায়গাটার সঙ্গে আপনার সেই হরমোনসগুলো যুক্ত রয়েছে, সেই ভেন্সগুলো যুক্ত রয়েছে, সেই নিউরনসগুলোর কানেকশন রয়েছে যেগুলো আপনাকে বৃদ্ধিকারক করায়, এক্সপ্যান্ড করায়। এই জন্য অ্যাস্ট্রোলজিতে আমরা অল্টারনেটিভলি বলি আপনি আপনার বৃহস্পতিকে ভালো করতে গেলে এইখানে একটু কেশর লাগিয়ে ঘষুন। এই একটাই রিজন, so that veins gets activated and your expansion বা বৃদ্ধি একটা স্টেট। আমি ভালো হব, আমি ভালো থাকবো, এটা কিন্তু স্টেট, ঠিক আছে? কেউ জোর করে উপকার করতে পারবে না। আমি ভালো থাকবো, মানে যা করার করণীয় আমি করব, কিন্তু আমি ভালো থাকবো, এটা কিন্তু একটা স্টেট অফ মাইন্ড। এইটাই অ্যাক্টিভেট করে দেয়। আমি লিড করব, সূর্যের কাজ, আমি লিড করব, আমি সবসময় লিডার, আমি এগিয়ে যাব, এটাও কিন্তু স্টেট। বহু লোক আছে পেছন দিকে দাঁড়িয়ে থাকবে, কিছু লোক আছে কিছু হলেই এগিয়ে যাবে। আপনারা বহুবার রাস্তায় দেখেছেন একটা কোনো ঘটনা ঘটেছে, কিছু লোক ছুটে গেছে, কিছু লোক দূর থেকে মজা দেখছে। আমি মজা দেখি, এটা স্টেট অফ মাইন্ড। কেউ ঝাঁপিয়ে পড়বে, কেউ দূরে দাঁড়িয়ে দেখবে। যে ঝাঁপিয়ে পড়ছে তার ডেফিনেটলি মঙ্গল এবং সূর্য ভালো, কারণ সে ফিল করতে পারছে সে এগিয়ে যাচ্ছে সাহায্য করার জন্যে, যেটা একটা নেতা, একটা রাজা, একটা নায়কের কাজ। আর যে দাঁড়িয়ে রয়েছে দূরে দর্শক, পাবলিক শনির কাজ। আচ্ছা, ধরুন অনেক সময় অনেকে বলে যে আমার মাঙ্গলিক দোষ ছিল, আমি মাঙ্গলিক দোষের জন্য পড়েছি প্রবাল, পুজো করেছি, মাঙ্গলিক দোষ খণ্ডন করে দিয়েছি, হ্যাঁ পুজো করেছি, খণ্ডন করে দিয়েছি, কিন্তু তারপরেও হলো ডিভোর্স। কি বলবেন? এটা খুব মজার প্রশ্ন। প্রথম কথা, আমাদের অ্যাস্ট্রোলজিতে না দোষ বলে কিছু হয় না, যোগ হয়। মঙ্গল কিছু স্থানে থাকলে এই যোগটা ফর্ম করে। দোষটা অ্যাকচুয়ালি, দোষ হলেই ব্যাপারটা তার একটা নেগেটিভিটি পদ্ধতি, তা আবার পয়সা খরচা করে দোষকে। এবার ব্যাপারটা কি হচ্ছে, মজার ব্যাপারটা হচ্ছে আমি যখন জন্মেছি সেই মুহূর্তে আমার যে চার্টটা তৈরি হয়ে গেছে। এবার আমার হাজারো যদি শখ থাকে, কোটি টাকাও যদি আমি খরচা করি, ওই চার্টটা কিন্তু 1 ইঞ্চি এদিক থেকে ওইদিক, না আমার না এখানে বৃহস্পতিটাকে ভালো লাগছে না, এখানে লাগিয়ে হবে না, সিম্পলি হবে না। মাঙ্গলিক যোগ, মঙ্গল সাধারণত দুটো যদি কনসেপ্ট আমি ধরি, মঙ্গল 12তে লগ্নে, 2য় ঘরে, 4র্থ ঘরে, 8ম ঘরে, তাই তো যদি থাকে সে মাঙ্গলিক। মানে 12টা যদি রাশি হয় তার মধ্যে, মানে 12টা যদি ভাব হয় তার মধ্যে 6টা ভাবই যদি মঙ্গল কোনো না কোনোভাবে অবস্থান করে, সে মাঙ্গলিক হয়ে গেল। তাহলে হিসাব মতো তো 50% 60% ওয়ার্ল্ড পপুলেশন মাঙ্গলিক, তাই না? ওয়ার্ল্ড পপুলেশন মাঙ্গলিক। এবার মজার ব্যাপারটা কি, এইগুলো উপশম করা যায়। যেমন মনে করো একজনের ডায়াবেটিস আছে, ডাক্তার বলেছে ওষুধ খাও আর ভাই হাফ অ্যান আওয়ার হাঁটো, কিছুটা কমবে বা কন্ট্রোলে রাখবে। এইগুলো শুধুমাত্র কন্ট্রোলে রাখা যায় যদি প্রোভাইডেড তার যে কাজগুলো আছে তুমি করো। কিন্তু মুছে দিলাম, সরিয়ে দিলাম, থাকলো না, এরম কিন্তু নয়। এইগুলো কিন্তু ভুল। কারণ ব্যাপারটা কি না, ভয় হচ্ছে এমন একটা জিনিস, ভয় না থাকলে বিজনেস হয় না, কমার্শিয়ালাইজেশন হয় না। ডেফিনেটলি আমি শুধু অ্যাস্ট্রোলজির কথা বলবো না, মৃত্যু ভয়, তুমি এ নিয়ে প্রশ্ন করছিলে আমাকে, তাই না?
মৃত্যু ভয় আছে বলেই না ডাক্তাররা কাছে গিয়ে পয়সা দিচ্ছ, মেডিসিনে পয়সা দিচ্ছ, হসপিটালে পয়সা দিচ্ছ। তোমার সম্পত্তির ভয় আছে বলে উকিলকে পয়সা দিচ্ছ, ঠিক আছে? ফলে অ্যাস্ট্রোলজাররাও বুদ্ধিমান লোক, চিরকালের বুদ্ধিমান লোক। তো রাহু, কেতু, শনি, মঙ্গল এদের একটা ভয় সৃষ্টি করে দিয়েছে যাতে তুমি পয়সা দাও। ভয় কি বলে কিছু নেই, তোমার যেটা রয়েছে প্যাটার্ন, সেটা প্যাটার্ন থাকবে। সেই প্যাটার্নটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে, ইউজ করবে, দ্যাট ইজ আপ টু ইউ, দ্যাট ইজ আপ টু ইউ। যেমন মনে করো, যদি প্যাটার্নের কথাই বলি, আমার ধরো অ্যাসিডিক ইন নেচার, তা আমার প্যাটার্ন, আমি যা কিছু খাই অ্যাসিড হয়ে যায়। এটা কখন হতে পারে? অ্যাস্ট্রোলজিক্যালি বলছি, শনি একটা ক্ষেত্র। শনি যদি আপনার চার্টে বকরি থাকে, আপনার একটু অ্যাসিডিক নেচার থাকবে, ঠিক আছে? এইবার আমি একটা জায়গায় গেছি, আমাকে বিরিয়ানি অফার করা হচ্ছে উইথ কষা মাংস, চাপ আর ইডলি অফার করছে। আমি আমার নেচার জানা সত্ত্বেও যদি বিরিয়ানি আর কষা মাংসটা খাই, তাহলে দোষটা কি শনির হলো? তাই না? দোষটা কি শনির হলো? আমি আবার জীবকে কন্ট্রোল করতে পারছি না। আর জীব আবার কি সুন্দর জিনিস দেখো, আমাদের জীব বুধের কারক, ঠিক আছে? যার জীব পরিষ্কার লাল, ঠিক আছে, পরিষ্কার জীব, সে উইজডমওয়ালা লোক, তার ইন্টেলিজেন্স আছেই আছে। যার জীব নোংরা কালো, তার কিন্তু ওই জায়গাটা গন্ডগোল আছে, ঠিক আছে? তো একজন অ্যাসিডিক লোক, সে ইডলি খেলো, সে তো বুদ্ধির পরিচয় দিল। যদি বিরিয়ানি খেতে হয় পরিমাপ মতন খাও, সঙ্গে অ্যান্টাসিড খাও, সেটাও বুদ্ধির পরিচয়। আর আমি দেখে হাঁপিয়ে গিয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়লাম, সেটা কি? বুধ আবার খুব দারুণ জিনিস। বুধ হচ্ছে 5 নম্বর। দেখো, এইগুলো নিয়ে সারাদিন বলতে থাকলে বলা যায়। বুধ হচ্ছে 5 নম্বর। 5 হচ্ছে কিন্তু নিউমোলজিতে মধ্যিখানে। ওপরে দেখো 4টে নাম্বার আছে, 1 2 3 4, নিচে দেখো 6 7 8 9। তো বুধ মধ্যিখানে। বুধ কখনো এক অবস্থানে থাকবে না। তোমার চার্টে যেখানে বুধ থাকবে, 12টা ঘরের মধ্যে যেখানে বুধ থাকবে, সেই জায়গাটা বারবার পাল্টাবে। সূত্র, ঠিক আছে? লগ্নে বুধ থাকলে বারবার বুদ্ধি পাল্টাবে, বারবার তোমার জিনিসপত্র মানে চিন্তাভাবনার গতি পাল্টাবে। দশমে বুধ থাকলে সম্ভাবনা আছে বারবার প্রফেশন পাল্টাবে। যাই হোক, সেটা বুধের দশা থাকলে ডিপেন্ডস। বুধ তোমার চার্টে কি অবস্থানে রয়েছে। দশা ইজ আ ভেরি কমপ্লিকেটেড থিং। দশা অ্যানালিসিস করা ইজ আ ভেরি কমপ্লিকেটেড থিং। জেনারেলাইজ বলা যায় না। যেমন এই সাপ্তাহিক রাশিফল, এটা খুব জেনারেলাইজ ব্যাপার। লোকে ভালোবাসে, খায়, প্রচার হয়, কিন্তু কোটি কোটি মানুষ যারা এক রাশি, সে এক ফল দিতে পারে। কারণ আপনি 100 কিলোমিটার দূরে গেলে কালচার থেকে আরম্ভ করে, ভাষা থেকে আরম্ভ করে, রহন কহন থেকে আরম্ভ করে সব কিছু পাল্টে যাচ্ছে, তাই না? আজকে আমরা হাসি যে কলকাতার লোক, বেচারা গ্রামে বড় হয়েছে। আমার কলেজ লাইফে বহুবার দেখেছি, আমার যে বন্ধুরা ছিল যারা গ্রামে থেকে কলকাতায় এসে পড়াশোনা করেছে, সকালে ভাত খায়, যখন আমরা পাউরুটি খাচ্ছি। ওইটা ওদের কাছে নর্মাল, আমার কাছে ওইটা অ্যাবনর্মাল। ইউ আর আন্ডারস্ট্যান্ডিং? ফলে ওর অবাক লাগছে, সকালবেলা কি করে 2খানা পাউরুটি খেয়ে মানে পেট ভরানো যায়। একেবারে শেষের দিকে চলে এসেছে, যে বিষয় লাস্ট প্রশ্ন থাকবে। অনেকে এরকম বলে যে হাত আমি দেখাবো না, কারণ হাতের রেখা নাকি কেউ নিয়ে নেবে। সত্যি কি হাতের রেখা উঠে যায় বা হাতের রেখা মুছে যায়? এইগুলো আপনাকে একটা কথা বলি, ইংলিশে একটা দারুণ কথা আছে, নোবডি ক্যান ইনফ্লুয়েন্স ইউ আনলেস অ্যান্ড আনটিল ইউ কোঅপারেট। প্রথম কথা হচ্ছে, দেখুন, মানুষ 2 টাইমে ঝোঁকে, দুজনের কাছে ঝোঁকে।
সারেন্ডার যেটাকে বলা হয়। এক হচ্ছে ঈশ্বর, আর এক হচ্ছে আমাদের মতন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, ডাক্তার, যেখানে জীবনদায়ী হয়, আমরা জীবন দিই মানুষকে। কিন্তু আপনার জীবন ডেফিনেটলি আপনাকে ভালো করে বিচার করে ওইটুকুন হোমওয়ার্ক করে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বা আপনার বেছে নেওয়া তাকে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ ওইটা যদি না করে আপনি যান, শোনা কথায় যদি যান, কারণ তাতে কি হয় না কি আপনার জীবনে আলো আসার বদলে অন্ধকার চলে আসে। ইট ইজ আপ টু ইউ। আপনাকে ভালো করে বিচার করে তার ব্যাকগ্রাউন্ড চেক করে তার, কারণ আমরা যে কোনো জিনিস, আপনি কি একটা বাড়ি কিনতে যান জাস্ট এইভাবে কিনে দিন না, আপনি একটা ডাক্তারের কাছে এইভাবে চলে যান, ভালো করে খবরাখবর নিয়ে যান, ভালো করে খবরাখবর নিয়ে যান। আর এই সবগুলো মানে আমি যেমন বললাম না বশীকরণের জিনিস, একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে আপনাকে পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়া। এবার আপনি কার কাছে যাচ্ছেন, আপনি 500 টাকা দিয়ে বশীকরণ করছেন, তারপরে বলছেন কাজ হচ্ছে না, আপনি একবার কি বিচার করবেন না, আপনি একবার স্টাডি করবেন না কি আপনি আপনার, এটা তো খুব ডেঞ্জারাস জিনিস, আপনি আপনার ভবিষ্যৎ জীবন এবং আগামী ভালো থাকাটা কারোর হাতে তুলে দিচ্ছেন। তো ডেফিনেটলি এই জায়গাটাতেও ভালো করে বিচার করে যাওয়া উচিত। এবং আমি মনে করি, আমি দেখেওছি এবং আমার অনেক কলিগস আছে, অ্যাস্ট্রোলজাররা এরকম নয়, তারাও সঠিক গাইডেন্স দিতে পারে, কারণ তারাই দিতে পারবে যারা এটাকে নিয়ে কালচার করেছে, শিক্ষিত, মানুষের উপকার করতে চায়, আপনাকে নিয়ে ব্যবসা করতে চায় না। ব্যবসাদার কি নেই, আমি বলছি প্রত্যেকটা প্রফেশনে আছে, কিন্তু সেটা তো আপনাকেও খুঁজে বার করতে হবে কি হাউ ইউ উইল সিলেক্ট অ্যান অ্যাস্ট্রোলজার। তারপর তো প্রপার অ্যাস্ট্রোলজার পেলে অ্যাস্ট্রোলজির তো মহিমা আপনি নিজেই বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। না, অ্যাস্ট্রোলজাররা কোনো মতেই, আপনি যদি যান কোনো অ্যাস্ট্রোলজারের কাছে শুধুমাত্র ব্যবসা করার জন্য বা টাকা নিয়ে শুধুমাত্র পাথর দেওয়ার কথা তারা বলেন না, একই সঙ্গে তারা বলেন যে জীবনের কয়েকটি পরিবর্তন, জীবনের প্রত্যেকটি বলতে পারেন অভ্যাসের বদলে কীভাবে পরিবর্তন আসতে পারে আপনার জীবনে, এবং একই সঙ্গে হাতের রেখায় প্রত্যেকটা দিন পরিবর্তনে কি ঘটনা ঘটতে পারে সেটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রই বলে দেয়। এমন কথাই কিন্তু তিনি জানালেন আমাদের। আপনারা এতক্ষণ ধরেই দেখছিলেন যে হস্তরেখা কথা, সেই হস্তরেখা এমনটাই তিনি জানিয়েছেন। আজকে হস্তরেখা কথা এই পর্যন্তই। আপনারা বরাবর যেমন নজর রাখেন নিউজ ইউএনআই এ, তেমনই নজর রাখুন। নমস্কার। आप देख रहे हैं न्यूज UNI।